রিয়েজেন্টের রিয়েকশন, তাই না? আজকে গ্রিগনাফ রিয়েজেন্টের কিছু এই ধরনের স্কেলেটাল রিয়েকশন আছে, মানে স্কেলেটাল স্ট্রাকচার দিয়ে রিয়েকশন প্র্যাকটিস করার জন্য এগুলো দেওয়া আছে। এগুলো তোমরা দেখে নিও। এই দুইটা রিয়েকশন, এই দুটো রিয়েকশন আর আগের এই রিয়েকশনটা স্কেলেটাল স্ট্রাকচার দিয়ে প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, আমি এখানে রিয়েকশনে কি হয়, এখানে অ্যাস্টার আর গিগনাট রিয়েজেন্টের মধ্যে রিয়েকশন দেখানো হয়েছে, গ্যাস্টার এবং গিগনাট রিয়েজেন্ট, এবং তৈরি হবে টারশিয়ারি অ্যালকোহল। তো টারশিয়ারি অ্যালকোহল শুধু আমরা কিটোন থেকে তৈরি করতে পারবো এমন কিছু না। আমরা যদি কিটোন থেকে তৈরি করতে হবে এমন না, আমরা টারশিয়ারি অ্যালকোহল গিগনাট রিয়েজেন্ট ব্যবহার করেও তৈরি করতে পারি, সরি অ্যাস্টার ব্যবহার করেও তৈরি করতে পারি, অ্যাস্টার এবং গিগনাট রিয়েজেন্ট দিয়ে। তো এক্ষেত্রে অ্যাস্টারের সাথে লাগবে 2 মোল গিগনাট রিয়েজেন্ট। 2 মোল গিগনাট রিয়েজেন্ট কি লেখা আছে, গিগনাট রিয়েজেন্ট গুলো অ্যাস্টার অথবা অ্যাসিড হ্যালাইড অথবা অ্যানহাইড্রাইড এদের যে কোনোটার সাথে 2 মোল রিয়েকশন করে যদি, তাহলে টারশিয়ারি অ্যালকোহল তৈরি করতে পারবে। তো এটা একটা অ্যাস্টার, কি আছে বলতো, এটা স্কেলেটাল স্ট্রাকচার। এখানে এখানে কি কার্বন আছে না? স্কেলেটাল স্ট্রাকচারে কার্বন কোথায় থাকে? আমাদের কি থাকে, এই বন্ড গুলোর যে ইন্টারেকশন থাকে এই জায়গায় এবং প্রান্তে, এগুলোতে আমাদের কার্বন থাকে। তো এই কার্বনে যেহেতু দুই পাশে দুইটা হাত আছে অলরেডি, তার মানে CH2 CH3। এখন এখানে 2 মোল গিগনাট রিয়েজেন্ট, এটা হচ্ছে সাইক্লোহেক্সাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। আমরা বলেছি কার্বন ম্যাগনেসিয়াম হ্যালাইড এই বন্ডটা থাকলে আমরা গিগনাট রিয়েজেন্ট বলবো। সেখানে অ্যালকাইল গ্রুপটা আর এর ভ্যালু বিভিন্ন কিছুই হতে পারে। তো আর এর জায়গায় এখানে আছে সাইক্লোহেক্সাইল গ্রুপটা, গিগনাট রিয়েজেন্টের অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের আর এর জায়গায় আছে সাইক্লোহেক্সাইল গ্রুপ। তো এই যে সাইক্লোহেক্সাইলের ম্যাগনেসিয়াম হ্যালাইডটা এই পোর্শনটা চলে যাবে 2 মোল সাইক্লোহেক্সাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড থেকে 2 মোল এই যে আর পোর্শনটা অর্থাৎ সাইক্লোহেক্সাইল পোর্শনটা কার্বনের সাথে যুক্ত হবে। আর অক্সিজেনটা কি হবে, অক্সিজেনের সাথে এই ম্যাগনেসিয়াম হ্যালাইড প্রথমে যুক্ত হয়েছিল, হয়ে আমরা সেকেন্ড স্টেপ দেখো অ্যাসিডিক হাইড্রোলাইসিস করছি। প্রথমে অ্যাডিশন হবে, তারপর অ্যাসিডিক হাইড্রোলাইসিস হবে। তো আমাদের দুইটা স্টেপ না দেখে আমরা এভাবে একটা স্টেপেও দেখাতে পারি। আমরা তো গত রিয়েকশন গুলো সব দুইটা স্টেপে করেছিলাম, প্রথমে অ্যাডিশন দেখিয়েছিলাম, তারপরে অ্যাসিডিক হাইড্রোলাইসিস দেখিয়েছিলাম। তো আমরা যদি চাই এভাবে একটা স্টেপে করতে পারি, 1 নাম্বার দিয়ে আমরা গ্রিগনাট রিয়েজেন্ট লিখবো, 2 নম্বরে অ্যাসিডিক হাইড্রোলাইসিস দেখাবো। দেখালে কি হবে, কার্বনের সাথে 2 মোল যেহেতু রিয়েকশন করছে, 2 মোল অ্যালকাইল গ্রুপটা আর যে ভ্যালুটা, আর এর যে ভ্যালু থাকবে সেটা এসে যুক্ত হবে। আর অক্সিজেনটা, কার্বনিলের যে অক্সিজেন ছিল এটা হাইড্রোক্সিল হয়ে যাবে, অর্থাৎ আমাদের টারশিয়ারি অ্যালকোহল হয়ে যাবে। আর এইখানে কার্বনের 2 মোল যেহেতু যুক্ত হয়েছে, এখন এই হাতে এইটা আছে, এই হাতে এটা আছে, আর অক্সিজেন হাইড্রোক্সিল হয়েছে। তো এই যে ডান পাশে যে অ্যালকোক্সি গ্রুপটা আছে, এই গ্রুপটা ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে চলে যাবে। তার মানে যখন অ্যাস্টারের সাথে 2 মোল গিগনাট রিয়েজেন্ট রিয়েকশন করবে, অ্যাস্টারের যে কার্বনিল ফাংশনাল গ্রুপটা আছে, কার্বনিলের কার্বনের সাথে দুইটা কি যাবে, ম্যাগনেসিয়াম হ্যালাইড পোর্শন আর এই যে অ্যালকোক্সি পোর্শন, এই দুইটা বের হয়ে চলে যাবে, এই দুইটা বের হয়ে চলে যাবে। আর বাকি যে অ্যালকাইল পোর্শনটা আছে, অ্যালকাইল পোর্শনটা কার্বনের সাথে দুইটা এসে যুক্ত হবে, যুক্ত হয়ে আমাদের এভাবে টারশিয়ারি অ্যালকোহল তৈরি করবে। ঠিক একইভাবে যদি আমি অ্যাসিড ক্লোরাইড ব্যবহার করি, অ্যাসিড ক্লোরাইডে ঠিক একইভাবে এখানেও দেখো, এখানে আর এর জায়গায় আছে এই জিনিসটা, আর এর জায়গায় আছে এই জিনিসটা, আর সমান এই পুরা জিনিসটা কি, এটা মাঝখানে একটা কার্বন, এখানে CH3, এখানেও CH3, CH হবে, যেহেতু কার্বনের সাথে 3টা বন্ড, তার মানে কার্বনের আরেকটা হাতে হাইড্রোজেন আছে।
আচ্ছা, এখন কি হয়েছে, এই আর 2 মোল গ্রিগনাট রিয়েজেন্ট রিয়েকশন করবে অ্যাসিড ক্লোরাইডের সাথে। পার্থক্য কি আগেরটার সাথে? শুধু এখানে ইথক্সি গ্রুপ ছিল, অ্যালকক্সি গ্রুপ ছিল, আর এখন আছে হ্যালোজেন। আগেরটাই ছিল কি অ্যালকক্সি গ্রুপ, আর এটাই আছে কি হ্যালোজেন। তো এই হ্যালোজেন আর গ্রিগনাট রিয়েজেন্টের যে ম্যাগনেসিয়াম হ্যালাইড, এই দুটা বের হয়ে চলে যাবে। এই দুটা বের হয়ে চলে যাবে, কি হবে, এই কার্বনের সাথে 2 মোল, এই যে আর এর সমান যে জায়গাটা আমি লিখেছি, আর সমান যে ভ্যালুটা, এই জিনিসটা 2 মোল যুক্ত হবে, আর অক্সিজেনটা হাইড্রোক্সিল হয়ে যাবে, টারশিয়ারি অ্যালকোহল তৈরি হবে এভাবে। ঠিক একই রকম রিয়েকশন আগেরটার মতো, শুধু আগেরটাতে ছিল এই জায়গায় অ্যালকোক্সি গ্রুপ, এখানে আছে হ্যালাইড। ওই অ্যালকোক্সি গ্রুপ বের হয়ে গেছে, এখানেও হ্যালাইডটা বের হয়ে যাবে। কার্বনে 2 মোল গ্রিগনাট রিয়েজেন্ট থেকে 2 মোল আর এসে যুক্ত হবে, আর অক্সিজেনটা হাইড্রোক্সিল হয়ে যাবে। এটা আমাদের এখানে কি হয়েছে, আমরা গত ক্লাসে পড়েছিলাম ইপোক্সাইডের সাথে গ্রিগনাট রিয়েজেন্টের রিয়েকশন। ইপোক্সাইডের সাথে যখন গ্রিগনাট রিয়েজেন্টের রিয়েকশন দেখিয়েছিলাম, আমাদের কি হতো, এটা তো সিমেট্রিক্যাল ইপোক্সাইড, একই রকম 2 পাশ দিয়ে যদি ভাগ করি, যেখানেই যুক্ত হোক না কেন গ্রিগনাট রিয়েজেন্ট একই প্রোডাক্ট পাবো আমরা। যদি আমি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যুক্ত করি, তাহলে কি হবে, সেই যে 2টা কার্বন আছে এখানে, 2টা কার্বনের যে কোনো একটাতে গিয়ে যুক্ত হবে। এখানে 2টা কার্বন কি কি, ইপোক্সাইড গ্রুপ আসলে লিখবো কিভাবে, এইভাবে ইপোক্সাইড, ইথিলিন অক্সাইড বা ইপোক্সাইড, 2টা কার্বন আছে। এখন অ্যালকাইল গ্রুপটা গিয়ে যুক্ত হবে একটা কার্বনের সাথে, এইখানে এই বন্ডটা ভাঙে যাবে, অক্সিজেন আসবে, ম্যাগনেসিয়াম হ্যালাইড আসার পরে আমরা যখন হাইড্রোলাইসিস করব, হাইড্রোলাইসিস করলে আমরা কি পেতাম, আর CH2 OH। তো রিংটা ভেঙে যাচ্ছে, যখন অ্যাডিশন হচ্ছে রিংটা ভেঙে যাচ্ছে। আচ্ছা, সিমেট্রিক্যাল না হয়ে যদি আনসিমেট্রিক্যাল ইপোক্সাইড হয়, অর্থাৎ দেখো এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে আছে 2টা হাইড্রোজেন, কিন্তু এখানে কিন্তু একটা কার্বনের সাথে একটা কি আছে এই পাশে, এখানে আমি কি লিখবো, CH3 আছে, CH3 আছে, আর তাহলে একটা H। তার মানে এটা কোনটা বেশি সাবস্টিটিউটেড, 1 2 যদি লিখি 3, তাহলে কোনটা সাবস্টিটিউটেড, 2 নাম্বারটা আমার বেশি সাবস্টিটিউটেড। এরকম যেটা যদি এরকম হয় আনসিমেট্রিক্যাল ইপোক্সাইড গ্রুপ থাকে, সেক্ষেত্রে আমাদের যেটা গ্রিগনাট রিয়েজেন্ট যে অ্যালকাইল গ্রুপটা, এই অ্যালকাইল গ্রুপটা গিয়ে যুক্ত হবে, যেখানে সাবস্টিটিউশন কি হবে, বেশি না কম, কোথায় যুক্ত হয়েছে, এখানে প্রোডাক্ট দেখে কি মনে হচ্ছে, কই যুক্ত হয়েছে, কোনটাতে যুক্ত হয়েছে গ্রিগনাট রিয়েজেন্ট, 1 নম্বরে না 2 নম্বরে, প্রোডাক্টটা দেখে কি বুঝতে পারছো? 2-এ। কথাটা কি লেখা আছে দেখো তো, যেখানে লেস সাবস্টিটিউট। আচ্ছা, এই আমার এই পোর্শনটা যুক্ত হয়েছে, হ্যাঁ এই পোর্শনটা যুক্ত হয়েছে, আর এখানে যখন যুক্ত হবে, যার সাথে যুক্ত হবে তার সাথে রিংটা কিন্তু ভেঙে যাবে, এই জায়গাটা ভেঙে যাচ্ছে। তাহলে কি হচ্ছে আমার সি, এখানে CH2, আর এই সি এর সাথে কি ছিল, এটা 1 নাম্বার, 2 নাম্বারের সাথে কি ছিল, CH3 ছিল একটা। আচ্ছা, আর CH2 এর সাথে কি হচ্ছে, CH2 এর যেখানে যেখানে এসে যুক্ত হবে অ্যালকাইল গ্রুপ, সেখানে কিন্তু আমাদের এই রিংটা ভাঙবে, তো এটা ভেঙে গেছে। অক্সিজেনের সাথে কি 1 নম্বরে আর কোনো কানেকশন থাকবে, থাকবে না, শুধু 2 নম্বরে অক্সিজেনটা হাইড্রোক্সিল হয়ে যাবে, 1 নম্বরে এসে বাকি পোর্শনটা যুক্ত হবে, এই যে এই জিনিসটা আছে, বাকি পোর্শনটা যুক্ত হবে। তার মানে যদি তোমার ইপোক্সাইড গ্রুপটা সাবস্টিটিউটেড হয়, অর্থাৎ ইপোক্সাইড গ্রুপটা সিমেট্রিক্যাল না হয়, তখন যেখানে আমার সাবস্টিটিউশন কম, যেখানে সাবস্টিটিউশন কম সেখানে গিয়ে গ্রিগনাট রিয়েজেন্ট অ্যাড হবে। যখন আমাদের সিমেট্রিক্যাল ছিল তখন যে কোনো 1 নাম্বার 2 নাম্বার, ইপোক্সাইড রিংটা অবশ্যই 2টা কার্বন নিয়ে, 2টা কার্বনের যে কোনো একটাতে যুক্ত হলেও আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু যখন এরকম আনসিমেট্রিক্যাল হবে, তখন কোনটাতে যুক্ত হবে এটাই সমস্যা, তখন আমরা যেটাতে কম সাবস্টিটিউশন সেটাতে যুক্ত হবে। আচ্ছা, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে গ্রিগনাট রিয়েজেন্ট গুলো প্রথমে কি হয়,
অ্যাডিশন হয়, এভাবে অ্যাডিশন হয়, হওয়ার পরে আমরা অ্যাসিডিক হাইড্রোলাইসিস করে অ্যালকোহল তৈরি করছি। এটাকে আমরা এক স্টেপেও এভাবে লিখতে পারি, ACHO দিয়ে তুমি যদি এভাবে 1 নাম্বার দিয়ে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, 2 নাম্বার দিয়ে হাইড্রোনিয়াম আয়ন, এভাবে দিয়ে জাস্ট হচ্ছে প্রোডাক্ট লিখে দিলা, তাহলেও কিন্তু হবে। অনেক সময় এভাবে রিয়েকশন আসতে পারে আর কি। তো এটা আমি তোমাদেরকে দেখিয়ে রাখলাম, যদি কোশ্চিনে এভাবে আসে তাহলে প্রোডাক্ট কি লিখবা, এভাবে রিয়েজেন্ট গুলো দিয়ে দিল, তখন প্রোডাক্ট লিখতে হবে শুধু। ঠিক ওটা প্র্যাকটিস করার জন্য এগুলো দিয়েছি। এই যে এভাবে স্কেলিটাল স্ট্রাকচার যদি কঠিন মনে হয়, এটাকে তোমরা ভেঙে তোমাদের মতো তৈরি করে ফেলবা, নর্মাল চেইনে তৈরি করে ফেলবা, নর্মাল চেইন স্ট্রাকচার তৈরি করবা, করে তখন প্র্যাকটিস করবা। আর গিগান্ট রিয়েজেন্টে যত রিয়েকশন দেখিয়েছি, 2 নাম কার্বন 2টা, কার্বন 3টা, 2টা 3টা কার্বনের জন্য সবগুলো, 2টা 3টা 4টা কার্বন পর্যন্ত সবগুলো প্র্যাকটিস করবা। আর বিগত সালের কোশ্চিন গুলো দেখবা যে কি ধরনের কোশ্চিন আসে, রিয়েকশন কি ধরনের আসে, তাহলে হচ্ছে প্র্যাকটিস করতে সহজ হবে। আচ্ছা, আরেকটা জিনিস ছিল যে গিগান্ট রিয়েজেন্ট বাইফিনাইল কম্পাউন্ড তৈরি করতে পারে। যখন 2টা ফিনাইল রিং এভাবে যুক্ত থাকে, তখন এই কম্পাউন্ডটাকে বলা হয় বাইফিনাইল। এক্ষেত্রে কি হয়, গিগনাট রিয়েজেন্টের সাথে হ্যালোবেনজিনের রিয়েকশন হয়, হ্যালোবেনজিনের রিয়েকশন হয়ে এই ম্যাগনেসিয়াম হ্যালাইড আর এই হ্যালাইডটা চলে যায়, আর এই 2টা রিং একে অপরের সাথে যুক্ত হয়ে এরকম বাইফিনাইল কম্পাউন্ড তৈরি করে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের গিগনাট রিয়েজেন্ট এখানে শেষ। এখন আমাদের হচ্ছে একটা অর্গানো জিঙ্ক কম্পাউন্ড দেখবো আমরা। অর্গানো জিঙ্ক কম্পাউন্ড একটা, ওইটার ব্যবহার দেখবো। অর্গানো জিঙ্ক কম্পাউন্ডের সবচেয়ে বেশি মানে ইউজফুল এই রিফরমাস্কি রিয়েকশন নামের একটা রিয়েকশন, এই রিয়েকশনের জন্য, এই রিয়েকশনে এটা ইউজ হয়। কি হয় এই রিয়েকশনে? রিয়েকশনে লেখা আছে রিয়াক্টেন্ট 2টা থাকে, অ্যালডিহাইড অথবা কিটোন, এর সাথে থাকবে আলফা হ্যালো এস্টার, আর প্রোডাক্ট হবে বিটা হাইড্রক্সি এস্টার, এবং রিয়েকশনটা হবে জিঙ্কের প্রেজেন্সে। তো অর্গানো জিঙ্ক কম্পাউন্ড বলতে আমরা বুঝবো কার্বন জিঙ্ক এই বন্ড থাকবে, তখন বুঝবো অর্গানো জিঙ্ক কম্পাউন্ড। কি হয়েছে, প্রথমে আমাদের রিয়েকশনে থাকে কি আলফা হ্যালো এস্টার। আলফা হ্যালো মানে কি, এস্টার ফাংশনাল গ্রুপ কি সিও ও আর, এটা আলফা কার্বনে হ্যালোজেন থাকবে, উপরেরটা আর নিচেরটা একই জিনিস না, এটা আর এটা। জি মিস। এটা আলফা হ্যালো এস্টার। এখন আমি এখানে জিঙ্ক দিয়ে ট্রিট করব, তখন কি হবে, জাস্ট এই কার্বন হ্যালোজেন বন্ডের মধ্যে জিঙ্কটা ঢুকে যাবে, গিগনাট রিয়েজেন্ট যেভাবে তৈরি হয় সেভাবে। আচ্ছা, তার মানে এটা আর এটা সেম জিনিস, কার্বন আর জিঙ্ক বন্ড ফর্ম হয়েছে, তাহলে কি এটাকে আমি বলতে পারবো যে অর্গানো জিঙ্ক কম্পাউন্ড? জি মিস। তো এটাকে রিফরমাস্কি, সায়েন্টিস্ট রিফরমাস্কি এটা তৈরি করেছিলেন বলে তার নাম অনুসারে এটাকে বলা হয় রিফরমাস্কি জিঙ্ক ইনোলেট, রিফরমাস্কি জিঙ্ক ইনোলেট। এখন এটার সাথে রিয়েকশন হবে ঠিক গিগনাট রিয়েজেন্ট যেভাবে অ্যালডিহাইড কিটোনের সাথে রিয়েকশন করে, সেরকম গিগনাট রিয়েজেন্টের মতোই অ্যালডিহাইড কিটোনের সাথে এটা রিয়েকশন করবে। কি হবে, এটা আমাদের জানি কার্বন হচ্ছে পার্শিয়াল পজিটিভ, অক্সিজেন পার্শিয়াল নেগেটিভ। এখন গিগনাট রিয়েজেন্টে জিঙ্ক, আমাদের জিঙ্কের তড়িৎক্রিয়াত্মকতা কার্বনের থেকে কম, এটা পার্শিয়াল পজিটিভ, এটা পার্শিয়াল নেগেটিভ। সো এই নেগেটিভ পোর্শনটা কোথায় যাবে? পজিটিভের সাথে। পজিটিভের সাথে। আর জিঙ্কটা যাবে অক্সিজেনে, তাহলে আমাদের কি তৈরি হবে, R1 সি R2, এখানে আসছে আমার নেগেটিভ পোর্শনটা CH2 সি, তার সাথে ছিল CO আর, আর অক্সিজেনের সাথে আসছে জিঙ্ক ব্রোমাইড।
এখন এটাকে আমরা হাইড্রোলাইসিস করব, অ্যাসিডিক হাইড্রোলাইসিস করব। করলে কি তৈরি হবে? Cr2OH CH2 CO ও, এটা ও ছিল না, ও আর ছিল এই জায়গায়, ও আর। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, এটা আলফা পজিশন, এটা বিটা পজিশন। তাহলে বিটা পজিশনে একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, যার কারণে এটা হচ্ছে বিটা হাইড্রোক্সি এস্টার। তার মানে লিফোরমাস্কি রিঅ্যাকশনটা ব্যবহার হয় বিটা হাইড্রোক্সি এস্টার তৈরি করার জন্য। বিটা হাইড্রোক্সি এস্টার কার কার মধ্যে রিঅ্যাকশন হবে? আলফা হ্যালো এস্টার, অর্থাৎ এস্টার থেকে এস্টার তৈরি করছি, কিন্তু আলফা হ্যালো এস্টারের সাথে জিঙ্কের রিঅ্যাকশন করে আমরা একটা জিঙ্ক ইনোলেট তৈরি করতেছি, যেটা তখন অ্যালডিহাইডের সাথে জাস্ট অ্যাডিশন রিঅ্যাকশন দিচ্ছে। অ্যাডিশন রিঅ্যাকশন করার পর আমরা অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলেই বিটা হাইড্রোক্সি এস্টার পেয়ে যাব। লিফোরমাস্কি রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনের নাম লিফোরমাস্কি রিঅ্যাকশন। তো নেক্সট আসলো আমাদের অর্গানোলেট কম্পাউন্ড, টেট্রাইথাইল লেড। লেডের সাথে 4টা ইথাইল গ্রুপ। আচ্ছা, গত ক্লাসে আমরা দেখছিলাম ইথাইলকে অনেক সময় ইটি দিয়ে লিখে, ইটি দিয়ে লিখে। এবার তোমরা CH2CH3 এভাবে লিখবা। টেট্রা ইথাইল লেড, 4টা ইথাইল গ্রুপ আছে, এই জন্য এটার নাম টেট্রা ইথাইল লেড। তো এখানে কার্বন আর লেড, মেটাল আর কার্বনের বন্ড আছে এবং এটা অর্গানিক কম্পাউন্ড, যার কারণে এটাও একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড। প্রথমত টেট্রাইথাইল লেডের প্রিপারেশন, অনেকগুলো প্রিপারেশন দেখতে পাচ্ছি আমরা। কয়টা? 1 2 3 4 5টা। সো যেহেতু আমরা টেট্রাইথাইল লেড তৈরি করব, তাহলে এমন কিছু লাগবে যেখান থেকে আমি ইথাইল পাবো আর লেড পাবো। তো দেখো, ইথাইল হ্যালাইড আর লেডের মধ্যে রিঅ্যাকশন করেছে 100 থেকে 130 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তখন আমার টেট্রাইথাইল লেড আর লেড হ্যালাইড তৈরি হচ্ছে। পরবর্তী সবগুলোতেই দেখো লেডের সাথে অন্য কিছু ব্যবহার করা হয়েছে, কিন্তু ইথাইল হ্যালাইড আর লেড অবশ্যই আছে। ইথাইল হ্যালাইড, লেড, সোডিয়াম লেডের অ্যালয়, তখন কি তৈরি হয়েছে? টেট্রাইথাইল লেড, লেড হ্যালাইড আর সোডিয়াম হ্যালাইড। আবার দেখো ইথাইল হ্যালাইডের সাথে লেড, ম্যাগনেসিয়াম, এখানে ডাই ইথাইল ইথার, এটা সলভেন্ট, ডাই ইথাইল ইথার সলভেন্ট। তো এখানে কি ব্যবহার হবে? কি টেট্রাইথাইল লেড অবশ্যই তৈরি হবে, তার সাথে কি তৈরি হয়েছে? ম্যাগনেসিয়াম হ্যালাইড। আবার দেখো অ্যালকাইল হ্যালাইড, ইথাইল হ্যালাইড, লেড আছে, এর সাথে আবার কি রাখা হয়েছে? অ্যালকাইল লিথিয়াম, এটার নাম হচ্ছে ইথাইল লিথিয়াম। এখান থেকেও আমাদের টেট্রাইথাইল লেড তৈরি হচ্ছে আর লিথিয়াম হ্যালাইড। আবার অ্যালকাইল লিথিয়াম আর লেড অক্সাইডের মধ্যে রিঅ্যাকশন করে আমরা টেট্রাইথাইল লেড পাচ্ছি, লিথিয়াম অক্সাইড আর লেড পাওয়া যাচ্ছে। তো তার মানে আমাদের অধিকাংশ এই পর্যন্ত সবগুলোতেই অ্যালকাইল হ্যালাইড আর লেড ব্যবহার করা হয়েছে, তার সাথে অন্য জিনিস ব্যবহার করা হয়েছে। তো আমাদের আলটিমেট প্রোডাক্ট হচ্ছে, মেইন প্রোডাক্ট হচ্ছে টেট্রাইথাইল লেড, এর সাথে অনেকগুলো আমরা বিভিন্ন ধরনের বাই প্রোডাক্ট পেয়েছি, তাই তো? জি মিস। আচ্ছা, এখন টেট্রাইথাইল লেডের কিছু রিঅ্যাকশন খুব কম আছে, এই কয়টা রিঅ্যাকশন। এটা অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করতে পারে। আমরা জানি অর্গানোমেটালিক কম্পাউন্ড গুলো কি হয়? কার্বন, লেড, কার্বনটা পার্শিয়াল নেগেটিভ, যেহেতু নেগেটিভ সে প্রোটনের সাথে যুক্ত হতে পারে, অ্যাসিডের সাথে যুক্ত হতে পারবে। ঠিক আছে, তো এরকম টেট্রাইথাইল লেডের সাথে যদি আমি দেই, লেডের অ্যাসিডকে দিই C2H5, এরকম 4টা C2H5 আছে, এই পাশে একটা আছে, এই পাশে একটা, এই পাশে একটা। এই একটা C2H5 একটা প্রোটনকে নিয়ে নিবে, নিয়ে তৈরি করবে কি? C2H6। আর আমরা পাবো হচ্ছে, তখন কি আর লেডের সাথে কি আর 4টা ইথাইল গ্রুপ আছে? তখন 3টা ইথাইল গ্রুপ আছে, ট্রাই ইথাইল লেড। আর অ্যাসিডের প্রোটন নিয়ে নিয়েছে, এই জিনিসটা প্রোটন নিয়ে ইথেন তৈরি করছে। আমি অ্যাসিডটা যদি লিখি এভাবে, প্রোটনটাকে সে নিয়ে নিয়েছে, আর আছে হ্যালাইড, এই হ্যালাইডটা চলে যাবে লেডের সাথে, তো ইথেন তৈরি হবে, ট্রাই ইথাইল লেড হ্যালাইড আর ইথেন তৈরি হবে। ঠিক সিমিলার ভাবে ফেনল জানি আমরা অ্যাসিড, ফেনল থেকে একটা ইথাইল মলিকুল, ঠিক এই ইথাইল মলিকুল ফেনল থেকে একটা প্রোটন নিয়ে নিবে, নিয়ে ইথেন তৈরি করবে,
আর এই ফিনক্সাইড আয়নটা কার সাথে যুক্ত হবে? লেডের সাথে যুক্ত হবে। লেড ফিনোলেট বলা হয় এটাকে, একটা লেড ফিনোলেট তৈরি করবে। এই কম্পাউন্ডটা একটা ফিনোলেট বলা হয় এটার নাম। তার মানে কি হয়, ফেনল দিলেও ইথেন তৈরি হবে। আর ফিনক্সাইড জিনিসটা কোথায় যুক্ত হবে? অ্যাসিডের প্রোটন বাদ দিয়ে বাকি যে জিনিসটা থাকবে সেই জিনিসটা লেডের সাথে যুক্ত হবে। এখানে যেমন প্রোটন বাদ দিয়ে হ্যালাইড ছিল, হ্যালাইডটা লেডের সাথে যুক্ত হয়েছিল, এখানেও প্রোটন ছাড়া এই ফিনক্সাইড আছে, ফিনক্সাইডটা লেডের সাথে যুক্ত হয়েছে, যেটা ফিনোলেট তৈরি করেছে। এছাড়া এটা আর্সেনিক আর ফসফরাস ট্রাইক্লোরাইডের সাথে রিয়েকশন করতে পারে। টেট্রাইথাল লেড আর্সেনিক ট্রাইক্লোরাইডের সাথে রিয়েকশন করেছে। রিয়েকশন করে কি করছে? আর্সেনিকের সাথে এই যে ইথাইল গ্রুপ, একটা ইথাইল গ্রুপ আর্সেনিকের সাথে এসে যুক্ত হয়েছে, একটা ইথাইল গ্রুপ আর্সেনিকের সাথে যুক্ত হয়েছে। আর আর্সেনিকের 3টা যোজনী, 3টাই আছে, হ্যালোজেন 2টা আছে এখন, আগে ছিল 3টা, এখন আছে 2টা, ঠিক আছে? অর্থাৎ একটা হ্যালোজেনকে সরাই একটা ইথাইল গ্রুপ আসছে। আর কি হয়েছে, এই যে হ্যালোজেনকে সরাইছে, এই হ্যালোজেন ইথাইলের সাথে ইথাইল হ্যালাইড তৈরি করছে। লেডের সাথে আর কয়টা ইথাইল আছে? একটা ইথাইল তো চলে গেছে আর্সেনিকের সাথে, আর কয়টা ইথাইল আছে? 3টা। আচ্ছা, 3 মোলের সাথে রিয়েকশন করেছে, ঠিক আছে? তাহলে 3 মোলে কয়টা ইথাইল গ্রুপ গেছে? আর্সেনিকের সাথে একটা করে একটা ইথাইল গ্রুপ গেছে, কিন্তু 3 মোলের সাথে রিয়েকশন করেছে, তাহলে কয়টা টোটাল গেছে? 3টা গেছে। তাহলে আরেকটা ইথাইল আর্সেনিকের, আর আর্সেনিকের 3টা, এখানে একটা ক্লোরিনকে রিপ্লেস করছে, একটা মলিকুল থেকে একটা ক্লোরাইডকে রিপ্লেস করছে, তাহলে 3টা মলিকুল থেকে কয়টা ক্লোরাইডকে রিপ্লেস করছে? 3টা ক্লোরাইড, 3 মলিকুল। এখানে কয়টা ক্লোরাইড আছে? দেখো 2টা, 3 2 6টা ক্লোরাইড, এখানে আছে 9টা ক্লোরাইড। তাহলে কয়টা ক্লোরাইড কম আছে? এখানে 3টা ক্লোরাইড কম। তো এই 3টা ক্লোরাইডের মধ্যে 2টা, একটা গেছে ইথাইলের সাথে ইথাইল ক্লোরাইড হিসেবে, আর বাকি 2টা গেছে লেডের সাথে লেড ক্লোরাইড হিসেবে। আর এখানে আমাদের কি তৈরি হয়েছে? ডাই ক্লোরো ইথাইল আর্সিন। ঠিক সেম ভাবে ফসফরাস ট্রাইক্লোরাইডের সাথে রিয়েকশন করবে, রিয়েকশন করে ডাই ক্লোরো ইথাইল ফসফিন তৈরি করবে। এগুলো গেল লেডের রিয়েকশন, রিয়েকশন। লেডের সবচেয়ে ইম্পর্টেন্ট, পেট্রোলে, আমাদের ইঞ্জিনে যে পেট্রোল ব্যবহার করা হয়, যে নকিংটা হয়, সেই নকিংটা প্রিভেন্ট করার জন্য আমরা টেট্রাইথাল লেড অ্যান্টি নকিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। টেট্রাইথাল লেড কি করে? অক্সিডাইজ হয়, অক্সিজেন দিয়ে অক্সিডাইজ হয় বা কম্বিউশন হয়, অর্থাৎ দহন হয়, হওয়ার ফলে এখান থেকে কার্বন ডাই অক্সাইড, স্টিম আর লেড তৈরি হয়। এই লেডটা আবার আবার অক্সিজেনের সাথে রিয়েকশন করে লেড অক্সাইড তৈরি করে। তো আমরা এটা অ্যান্টি নকিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে এই জিনিসগুলোর জন্য, লেডের জন্য আর লেড অক্সাইড তৈরি হওয়ার জন্য। তার মানে কি, টেট্রাইথাল লেড কম্বিশনের মাধ্যমে কি তৈরি করছে? লেড আর লেড অক্সাইড। ম্যাম অ্যান্টি নকিং এজেন্ট বলতে আচ্ছা, তোমরা অক্টেনেটিং বা হচ্ছে নকিং তো পড়েছো না? নকিং কি পড়েছো তো? ইঞ্জিনে একটা নকিং, পেট্রোল গুলো কি হয়, পেট্রোল যদি সঠিক টেম্পারেচারে আসার আগে লো টেম্পারেচারে যদি বার্ন হয়ে যায়, লো টেম্পারেচারে যদি পেট্রোল গুলো বার্ন হয়, তখন এখানে ফ্রি রেডিক্যাল তৈরি হয়, ফ্রি রেডিক্যাল তৈরি হয়। আর এগুলোর চেইন রিয়েকশন হয়, ফ্রি রেডিক্যাল গুলো চেইন রিয়েকশন হয়। যেহেতু সঠিক টেম্পারেচারে আসার আগে রিয়েকশন হয়েছে, তো এই বার্নিংটা মানে লো টেম্পারেচারে পেট্রোলটা বার্ন করে গেছে, বার্নিংটা স্মুথলি হয় না, তখন একটা নকিং বা শব্দ হয়, যেটাকে আমরা বলি নকিং, ঠিক আছে? এই নকিংটাকে কমানোর জন্য টেট্রাইথাল লেড ব্যবহার করা হয় অ্যান্টি নকিং এজেন্ট হিসেবে। নকিং এর অপোজিট হিসেবে অ্যান্টি নকিং এজেন্ট বলছে। কি হয়েছে, লো টেম্পারেচারে পেট্রোলটা বার্ন হচ্ছে, বার্ন হয়ে ফ্রি রেডিক্যাল তৈরি করছে। এই ফ্রি রেডিক্যালের লো টেম্পারেচারে বার্ন হওয়ার কারণেই কিন্তু পেট্রোলটা স্মুথলি বার্ন হচ্ছে না, এবং এই ফ্রি রেডিক্যাল গুলো চেইন রিয়েকশন তৈরি করছে। তো আমি যদি কোনোভাবে যদি এই ফ্রি রেডিক্যাল গুলোকে নষ্ট করে দেওয়া যায়, এগুলোকে যদি কোনোভাবে ডিস্ট্রাক্ট করে, মানে ডিস্ট্রাকশন হয় এগুলোর, তাহলে আমাদের কি হবে, এর যে বার্নটা, এর বার্নিংটা বন্ধ হয়ে যাবে,
লো টেম্পারেচার বার্নিং হবে না এবং আমাদের হচ্ছে নকিংও হবে না। তো কিভাবে ডিস্ট্রাকশনটা হয়? ডিস্ট্রাকশনটা হয় লেড আর লেড অক্সাইড এই ফ্রি রেডিক্যাল গুলোর সাথে রিয়েকশন করে। এই ফ্রি রেডিক্যাল গুলোর সাথে রিয়েকশন করে এদের যে ফার্দার রিয়েকশন হয় এটাকে হতে দেয় না, প্রিভেন্ট করে। তো আমাদের এখানে আসলে নকিংটা আমাদের এখানে পড়ার বিষয় না, আমাদের শুধু লেড কেন অ্যান্টি নকিং এজেন্ট হিসেবে কাজ করে সেটাই এখানে বিষয়। তোমরা নকিং কেন হয় সেটা একটু এইচএসসির বই খুলে দেখে নিও, এখানে কিছুটা লেখা আছে দেখো। লকিং হচ্ছে হচ্ছে লো টেম্পারেচারে কম্বিশন হয়, যার ফলে প্রপার ইগনিশন হচ্ছে না, প্রপার বার্ন হচ্ছে না পেট্রোলটা। তখন কি তৈরি হচ্ছে? তখন আমাদের বিভিন্ন ফ্রি রেডিক্যাল তৈরি হয়, বিভিন্ন ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এই ফ্রি রেডিক্যাল গুলোকে লেড আর লেড অক্সাইড নষ্ট করে দেয়, স্কেভেন্স করে, মানে ফ্রি রেডিক্যাল গুলোকে যে ইন্টারমিডিয়েট গুলো তৈরি হয় ওদের সাথে রিয়েকশন করে ওদেরকে নষ্ট করে দেয়, যার ফলে ওরা রিয়েকশনটা কন্টিনিউ করতে পারে না এবং তখন এটা হচ্ছে নকিংটা কমিয়ে দেয়। জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। এখানে লেখা আছে, এটা পড়ে নিও। আচ্ছা, এই আমাদের অর্গানোমেটালিক কম্পাউন্ড এখানে শেষ। হ্যাঁ, এখন আমরা হচ্ছে কার্বনের কম্পাউন্ডস একটা রিয়েকশন ছিল পার্কিন্স, যেটা দিয়েছিলাম কিন্তু এটা তোমাদেরকে দেখানো হয়নি। তো পার্কিন্স রিয়েকশনের মেকানিজমটা একটু দেখতেই পাচ্ছ, একটু জটিল মনে হচ্ছে মেকানিজমটা। মেকানিজমটা একটু আমরা বোঝার চেষ্টা করব। পার্কিন্স রিয়েকশন ইউজ হয় মেইনলি হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যারোমেটিক অ্যাসিড তৈরি করার জন্য। কিসের মাধ্যমে? অ্যালডোল কন্ডেনসেশনের মাধ্যমে। কার কার মধ্যে? অ্যারোমেটিক অ্যালডিহাইড আর অ্যাসিড অ্যানহাইড্রাইড। কি করবে? আমরা অ্যালডোল কন্ডেনসেশন রিয়েকশন করেছিলাম যেখানে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড অথবা কিটোন তৈরি হয়েছে, তাই না? এরকম আমরা তৈরি করেছিলাম, আলফা বিটা আনস্যাচুরেটেড কিছু একটা তৈরি করেছিলাম, অ্যালডিহাইড অথবা কিটোন। এখানে তৈরি হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড। কি করছে? অ্যারোমেটিক অ্যালডিহাইডের সাথে অ্যাসিড অ্যানহাইড্রাইডের রিয়েকশন। আর এর আগে কি ছিল? 2 মোল অ্যালডিহাইড 2 মোল কিটোন বা অ্যালডিহাইড কিটোন এরা রিয়েকশন করছিল। এখানে অ্যালডিহাইডের সাথে অ্যাসিড অ্যানহাইড্রাইডের রিয়েকশন হবে। অ্যাসিড অ্যানহাইড্রাইড ফাংশনাল গ্রুপ কি? সি ডাবল বন্ড ও ও সি ডাবল বন্ড ও। আচ্ছা, CH3 যখন থাকছে দুই পাশে এটাকে বলা হচ্ছে কি? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। ম্যাম অ্যাসিড অ্যানহাইড্রাইড বলতে ম্যাম এখান থেকে ম্যাম যে পানি অপসারিত হওয়ার পর যেটা হয় আর কি। অ্যানহাইড্রাইড আমরা জানি কি? অ্যানহাইড্রাইড হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভ, ঠিক আছে? কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভ যেটাতে সিও এই ফাংশনাল গ্রুপটা থাকে। এই ফাংশনাল গ্রুপের সাথে যখন এরকম অর্থাৎ সিও এর সাথে তোমাদের এগুলো পড়ানো হবে, ফারজানা ম্যাডাম পড়াবেন। যখন এরকম অ্যাসিটাইল গ্রুপ, মানে অর্থাৎ অক্সিজেনের সাথে দুইটা অ্যাসিটাইল গ্রুপ আছে না, দুইটা অ্যাসিটাইল গ্রুপ আছে না দুই পাশে, তখন এটাকে বলা হয় অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, ঠিক আছে? তো এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে রিয়েকশন করবে বেনজালডিহাইড, রিয়েকশন করবে। এবং আমরা জানি অ্যালডোল কন্ডেনসেশন রিয়েকশনটা বেজ ক্যাটালাইজড। তো এর আগে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বেজ ব্যবহার করেছিলাম, তো এখানে আমরা বেজ ব্যবহার করব সোডিয়াম ইথোক্সাইড। এই যে ইথোক্সাইড এটা কিন্তু প্রোটন নিতে পারে, হ্যাঁ? ইথোক্সাইডটা বেজ, এটা আমাদের বেজ সোডিয়াম ইথোক্সাইড। এই বেজটা ব্যবহার করব, করলে আমরা সিনামিক অ্যাসিড পাবো, সিনামিক অ্যাসিড। আচ্ছা, এরকম সিনামিক অ্যাসিড পাবো।
তার মানে আমার এখানে কার্বন কয়টা ছিল, এখানে ছিল একটা কার্বন, আর এখানে ছিল 1 2 3 4, টোটাল 5টা কার্বন ছিল, 1 2 3 4। তো আচ্ছা, এরকম সিরামিক অ্যাসিড তৈরি হচ্ছে, এবং এখানে আমরা মেকানিজমটা দেখলে বুঝতে পারবো 1 মোল অ্যাসিডিক অ্যাসিড চলে যাবে, অ্যাসিডিক অ্যাসিড বের হয়ে যাবে। আর এটার সিনামিক অ্যাসিড কি, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড না, এটা কার্বক্সিলিক গ্রুপ, এটা আলফা পজিশন, এটা বিটা পজিশন। আর আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড না। আচ্ছা, এখানে আমার কার্বন কয়টা হচ্ছে, আমি একটা কার্বন বেশি লিখে ফেলেছি তাই না? এখানে আমার এখানে 3টা কার্বন কার্বন হচ্ছে হবে। 1 2 3 4, এখানে 3টা কার্বন হবে, এই মাঝখানে এটা হবে না, কারণ এটা যদি হয় অ্যাসিডিক অ্যাসিড বের হলে আমার 6টা কার্বন লাগতেছে, কিন্তু এখানে আমার টোটাল কার্বন আছে কয়টা, এখানে একটা 1 2 1 2, 5টা কার্বন আছে। তো এখানে এই এই জিনিসটা না, এটা আমি আরেকবার লিখতেছি। এটা হচ্ছে আমাদের সিনামিক অ্যাসিড। তো এটার এখন মেকানিজম দেখতে হবে। অ্যালডোর কন্ডেনসেশন আমাদের ফার্স্ট স্টেপ ছিল, বেজ এসে আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন নিয়ে চলে যায় আর নিউক্লিওফাইল তৈরি করে। এখানেও ঠিক তেমনি নিউক্লিওফাইল তৈরি করবে। দেখো এটা অ্যাসিডিক অ্যানহাইড্রাইড যেটা ছিল সেটাই, এখন সেটার একটা মিথাইল গ্রুপ থেকে আমাদের বেজ ছিল CH3 CO মাইনাস, এ এসে এখান থেকে একটা প্রোটন নিয়ে চলে যাবে, একটা প্রোটন নিয়ে নেবে। বেজ কি করবে, বেজ যেহেতু সে একটা প্রোটন নিবে, হ্যাঁ, নেওয়ার পরে কি হবে, যেহেতু প্রোটন নিচ্ছে, প্রোটন মানে কি, বন্ডের ইলেকট্রন গুলো কার্বনের উপর চলে গেছে, তাহলে আমার কি হয়েছে, এখানে CH2 মাইনাস তৈরি হয়েছে। অ্যাসিডিক অ্যানহাইড্রাইড যেটা ছিল সেখান থেকে যাচ্ছে একটা হাইড্রোজেন চলে গেছে কার্বন থেকে, যে CH2 মাইনাস তৈরি হয়েছে, এটা আমার নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইল গিয়ে এখন কাকে, অ্যালডিহাইডের কাকে অ্যাটাক করবে, কার্বনকে। কার্বনকে অ্যাটাক করবে। কার্বনকে যখন অ্যাটাক করবে, কার্বনের হাত কয়টা হচ্ছে, 1 2 3 4, এ যে আবার 5টা হাত হয়ে যাচ্ছে, 5টা হাত তো সম্ভব না, তখন কি হবে, এই পাই ইলেকট্রন গুলো অক্সিজেনের উপর চলে যাবে। চলে গিয়ে দেখো এই কার্বনটা হচ্ছে, কার্বনটা হচ্ছে এটা পিএইচ, পিএইচ, অক্সিজেনের উপর ইলেকট্রন গুলো চলে গেছে, অক্সিজেন নেগেটিভ হয়ে গেছে, পাই বন্ডটা কিন্তু আর নাই। এই পাশে আমার এই যে এটা CH2 ছিল না, CH2 এসে এটা কিন্তু CH2, ঠিক আছে। আর এটা হচ্ছে এই যে CO, এখানকার যে CO সেই CO, এটা যে অক্সিজেন সেই অক্সিজেন, এটা CO CH3, দেখো CO CH3, এই মানে অর্থাৎ এই পুরো পোর্শনটা এখানে যুক্ত হয়ে গেছে, আর কিছুই হয়নি। এই CH2টা এসে এখানে যুক্ত হয়ে পুরো পোর্শনটা সহ যুক্ত হয়েছে, হ্যাঁ, পুরো জিনিসটা সহ, অর্থাৎ এই জায়গায় শুধু আমার কি আসছে, এই কার্বনের সাথে শুধু CO মাইনাস আর PH, আর কার্বনের একটা হাইড্রোজেন ছিল সেটা, এই কার্বনে কি একটা হাইড্রোজেন আছে না। জি ম্যাম। এখন এই মলিকুলের মধ্যেই আবার দেখো এখানে একটা কার্বনের গ্রুপ আছে আর অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ, অক্সিজেনটা আবার নিউক্লিওফাইল হিসেবে, আমরা জানি নেগেটিভ চার্জ মানে সে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল হিসেবে আবার এই কার্বনিল যে গ্রুপ আছে আরেকটা, এটাকে এখানে গিয়ে যুক্ত হচ্ছে, আর পাই ইলেকট্রন গুলো অক্সিজেনের উপর চলে যাচ্ছে। আবার কি হয়েছে দেখো, এরকম একটা রিং তৈরি হয়ে গেছে, অক্সিজেন যখন কার্বনের সাথে যুক্ত হয়েছে, এই কার্বন, এটা কার্বনটা, এই কার্বনটা এটা কার্বনের সাথে যুক্ত হয়েছে, আর পাই ইলেকট্রন গুলো অক্সিজেনের উপর চলে গেছিল, এরকম একটা রিং তৈরি হয়েছে। এখন এখান থেকে আমার সিনামিক অ্যাসিড তৈরি করার জন্য কোন জিনিসটা লাগবে, দেখো সিনামিক অ্যাসিডের স্ট্রাকচার দেখো, আমার এইটুকু লাগবে না, এইটুকু লাগবে সিনামিক অ্যাসিড তৈরি করার জন্য, উপরের এই অংশটা কিন্তু আর লাগবে না। তো আস্তে আস্তে আমরা এই দুই পাশের বন্ড গুলো ভাঙবো, কি হবে, অক্সিজেন যে ইলেকট্রন গুলো ছিল এখানে নেগেটিভ হিসেবে, সে এখানে চলে আসবে, আর এইখানকার যে বন্ডটা ছিল এখানে যদি চলে আসে, কার্বনের হাত কয়টা হবে, এখানে কার্বনের এই জায়গায়
পাঁচটা হবে। হবে তখন কি করবে, কার্বন তো 4টা হাত দরকার, তখন সে এটা বন্ডটা ভেঙে ফেলবে, এই বন্ডটা ভেঙে ফেলছে, ভেঙে ফেললে তখন কি হয়েছে, এই বন্ড যে ভাঙছে এই বন্ডে ইলেকট্রন কার উপর গেছে, কার্বনের উপর যাবে না অক্সিজেনের উপর যাবে, অক্সিজেন। যেহেতু অক্সিজেন বেশি নেগেটিভ, অক্সিজেনের উপর, অক্সিজেন বেশি তড়িৎ না, তো অক্সিজেনের উপর যাবে। হ্যাঁ, এরকম একটা অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ তৈরি হয়েছে। আর আমার কিন্তু এখন কি এই জিনিসটা লাগবে না, এই জিনিসটা লাগবে, এই জিনিসটা লাগবে আমাদের। তো এই বন্ডটা কিন্তু একটা বন্ড কিন্তু আমরা ভেঙে ফেলতে পারছি, এখন আমার কি লাগবে, এই জিনিসটা ভাঙতে হবে না, সিনেমাইক অ্যাসিডটা তৈরি করার জন্য এখন শুধু এই বন্ডটা ভাঙতে হবে না। জি ম্যাম। এখন এই স্টেপে কি হবে, আরেক মোল বেজ চলে আসবে, আরেক মোল বেজ আসবে, এসে সে কি করবে, এই যে কার্বক্সিলেট আয়নের যে আলফা হাইড্রোজেনটা আছে, কার্বক্সিলেট আয়নের পাশে কার্বনে আলফা হাইড্রোজেনটা আছে, সে আলফা হাইড্রোজেনটাকে এখান থেকে নিয়ে নিবে। আলফা হাইড্রোজেন যখন নিবে তখন কি হবে, প্রোটন হিসেবে নিয়ে নিচ্ছে, এই ইলেকট্রন গুলো এখানে যে ডাবল বন্ড তৈরি করবে, অর্থাৎ আমাদের যে আলফা বিটা আনস্যাচুরেশন, এই যে আলফা বিটা আনস্যাচুরেশন এটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, আলফা হাইড্রোজেন থেকে একটা প্রোটন নিয়ে নিচ্ছে এবং এই বন্ডটা গিয়ে এখানে ডাবল বন্ড তৈরি করছে। ঠিক আছে, এখন এই কার্বনে যখন আমার ডাবল বন্ড তৈরি হবে, এই কার্বনের হাত কয়টা হচ্ছে, 1 2 4টা, আর নিজের একটা হাইড্রোজেন আছে না এই কার্বনে, জি এই কার্বনে কিন্তু একটা হাইড্রোজেন ছিল আগে থেকে, এই কার্বনে দেখো এটা কিন্তু এই কার্বনটা, এই কার্বনের যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন কিন্তু ছিল, এখানেও লিখছি, এখানে লেখা হয়নি, এখানে যে হাইড্রোজেন কিন্তু একটা আছে, তো তোমাদের বোঝানোর জন্য লিখতেছি। তোমরা এই স্ট্রাকচারটা যদি, এই স্কেলিটা লাগলে যদি কঠিন মনে হয়, তোমরা ভেঙে তোমরা ভেঙে লিখবা, ভেঙে বলতে তুমি কার্বন হাইড্রোজেন সহ লিখবা, এই যে এক্স্যাক্টলি স্কেলিটা লাগতে হবে এটা না, তুমি কার্বন হাইড্রোজেন সহ লিখবা। ঠিক আছে, তখন কি হচ্ছে দেখো, এখানে এসে যখন ডাবল বন্ড তৈরি করতেছে, তার মানে কার্বনের হাত কয়টা হচ্ছে, এখন 5টা হয়ে যাচ্ছে না, হাইড্রোজেনের সাথে একটা হাত, এই পাশে একটা হাত, এখানে 2টা হাত, 4টা হাত, আবার অক্সিজেনের সাথে একটা হাত, 5টা। তখন এই বন্ডটা ব্রেক হয়ে যাবে, এই বন্ডটা ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে গিয়ে এটা অ্যাসিডিক অ্যাসিড হিসেবে বের হয়ে যাবে। হ্যাঁ, এটা অ্যাসিডিক অ্যাসিড হিসেবে বের হয়ে যাবে, আর আমার এখানে কি তৈরি হবে, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলেট কম্পাউন্ড তৈরি হয়েছে, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলেট আয়ন তৈরি হয়েছে। এখন এটাকে আমরা অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলেই আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড পাবো। ঠিক আছে, তার মানে এখানে ফার্স্ট স্টেপটা তো আমরা যেরকম জানি যে বেজ এসে একটা প্রোটন নিয়ে যে নিউক্লিওফাইল তৈরি করবে, সেটাই করছে। সব জটিলতা সেকেন্ড স্টেপে, সে যে নরমালি যে নিউক্লিওফাইল যুক্ত হয় সেভাবে যুক্ত হয়েছে, হওয়ার পরে অক্সিজেনের উপর যে নেগেটিভ চার্জ ছিল এটা দিয়ে সে আরেকবার নিউক্লিওফাইল হিসেবে কার্বনের সাথে যুক্ত হয়েছে। তার মানে প্রথম এই সেকেন্ড স্টেপে প্রথমে 2বার যুক্ত হলো, যুক্ত হওয়ার পরে এখন বন্ড ভাঙার পালা আসছে। এটা তৈরি করার জন্য আমার কোথায় কোথায় বন্ড ভাঙতে হবে, ওই জায়গায় বন্ড ভাঙতেছে, প্রথমে এই জায়গায় বন্ড ভাঙলো, ভাঙার পরে থার্ড স্টেপে এসে বেজ এসে আবার প্রোটন নিয়ে গেল আলফা বিটা জায়গায়, আলফা বিটার জায়গায় একটা ডাবল বন্ড চলে আসবে, আর এই বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে আমরা কার্বক্সিলেট আয়ন পাবো, যেটা হাইড্রোলাইসিস করলে আবার কার্বক্সিলিক অ্যাসিড সিনামিক অ্যাসিড পাবো, আলফা বিটা আনস্যাচুরেটেড সিনামিক অ্যাসিড, সরি আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড সিনামিক অ্যাসিড। তো সিনামিক অ্যাসিড যদি তৈরি করতে বলা হয়, তাহলে আমরা তোমাদেরকে যদি বলা হয় যে অ্যালডোল কনডেনসেশনের মাধ্যমে সিনামিক অ্যাসিড তৈরির মেকানিজম দেখাও, তখন আমরা কোনটা দেখাবো, পারকিন্স রিয়েকশন। ঠিক আছে, জি ম্যাম। এইটা তোমরা যদি এভাবে কঠিন মনে হয়, তোমরা এই জায়গাগুলোতে কার্বন হাইড্রোজেন লিখে নিবা, এই জায়গাগুলো কার্বন হাইড্রোজেন লিখে নিবা, এগুলাতে যে তোমাদের এক্স্যাক্টলি এভাবেই লিখতে হবে এটা না, তোমাদের সুবিধার জন্য কার্বন হাইড্রোজেন লিখে নিবা। আচ্ছা, এটা আমাদের লাস্ট পড়া। রিয়েকশন মেকানিজম পড়ার সময় আমরা মার্কোনিকভ রুল অনুসারে অ্যাডিশন রিয়েকশন করেছিলাম। এখন অ্যান্টি মার্কোনিকভের মেকানিজমটা কি হয়, আমার যতদূর ধারণা এটা তোমরা জানো, বাট হচ্ছে আমরা একটু দেখি এটা। অ্যান্টি মার্কোনিকভে কেন আমরা অ্যান্টি মার্কোনিকভ প্রোডাক্ট পাই, মার্কোনিকভ অ্যাডিশন হলে কি হতো, আমাদের যেখানে হাইড্রোজেন কম আছে ওখানে গিয়ে হাইড্রোজেন যুক্ত হতো, কোনটাতে গিয়ে হাইড্রোজেন যুক্ত হয়, এই দুটার মধ্যে, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে CH3, এখানে CH3, এখানে তাহলে কি CH2, এখানে হচ্ছে সি, এই কার্বনে কি আছে, একটা হাইড্রোজেন। এখন আমাদের মার্কোনিকভ অনুযায়ী হ্যালোজেনটা গিয়ে কোথায় যুক্ত হতো, 1 নাম্বার না 2 নাম্বার কার্বনে, 2 নাম্বার। কিন্তু অ্যান্টি মার্কোনিকভে কয় নাম্বারে হবে,
1 নম্বরে। তো আমরা কিন্তু মার্কোনিকভ রুল গুলো পড়েছিলাম না, মার্কোনিকভ রুলে কেন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি তোমাদেরকে পড়ানোর সময় বলেছিলাম ওটা খুব ইম্পর্টেন্ট ছিল যে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি কিভাবে মার্কোনিকভ প্রোডাক্টটাকে ম্যাম 2 নাম্বার কার্বনে কি হাইড্রোজেন হবে? আচ্ছা, গুড, ভেরি গুড, আমি এটা খেয়াল করিনি। হ্যাঁ, 2 নম্বর কার্বনে কোনো হাইড্রোজেন নেই। 7টা হাত হয়ে গেছে এমনি। আচ্ছা, আলফা আমরা মার্কোনিকভ রুলে পড়ানোর সময় পড়েছিলাম যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কিভাবে প্রোডাক্টের পার্সেন্টেজটা ভ্যারি করে, এরকম একটা কিছু পড়েছিলাম আমরা মেকানিজম পড়ার সময়, খুব ইম্পর্টেন্ট ছিল। তো এখানে হচ্ছে অ্যান্টি মার্কোনিকভের মেকানিজমটা আমরা দেখবো শুধু কিভাবে হয়। এখানে আমাদের ক্যাটালিস্ট হিসেবে কি ব্যবহার করা হয়? পারক্সাইড ব্যবহার করা হয়, তাই না? পারক্সাইড কম্পাউন্ড ব্যবহার করা হয়, এখানে ব্যবহার করা হয়েছে। এখন কি হয়, এটা কোন মেকানিজম ফলো করে? ফ্রি রেডিক্যাল মেকানিজম। ফ্রি রেডিক্যাল মেকানিজম ফলো করে অ্যাডিশন হয়, এটাকে আমরা ফ্রি রেডিক্যাল অ্যাডিশনও বলতে পারি, ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশনও বলতে পারি। তো ফ্রি রেডিক্যালদের ক্ষেত্রেও স্টেবিলিটির অর্ডার হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি ফ্রি রেডিক্যালের ক্ষেত্র। আচ্ছা, ফার্স্ট অফ অল এই অ্যালকোক্সি পারক্সাইড যে গ্রুপটা আছে এটা সিমেট্রিক্যাল বন্ডটা সিমেট্রিক্যালি ভেঙে যাবে। সিমেট্রিক্যালি ভেঙে যাবে মানে কি, 2টা ইলেকট্রনের মধ্যে একটা যাবে এই অক্সিজেনে, একটা যাবে এই অক্সিজেনে। ইলেকট্রন কয়টা করে গেছে? একটা করে। যদি আমার ইলেকট্রন একটা যায় তখন অ্যারো সাইনটা হবে এরকম হাফ, আর যদি 2টা যায় তাহলে অ্যারো সাইনটা হবে এরকম পুরোপুরি। এখানে কিন্তু হাফ দেখানো হয়েছে, হাফ দেখানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আজান হচ্ছে, আজানটা হয়ে যাক তারপর। এই অ্যালকোক্সি ফ্রি রেডিক্যাল এখন কি করবে, এখান থেকে একটা ইলেকট্রন যাচ্ছে, এই জন্য হাফ অ্যারো। অ্যালকোক্সি ফ্রি রেডিক্যাল হাইড্রোজেন ব্রোমাইডের সাথে যুক্ত হবে কিভাবে? হাইড্রোজেন ব্রোমাইডের যে বন্ডটা আছে সেখান থেকে একটা ইলেকট্রন এসে এখান থেকে অ্যালকোক্সির সাথে বন্ড তৈরি করবে, অ্যালকোক্সি থেকে যে একটা ইলেকট্রন ছিল সেটাও আসবে, এসে হাইড্রোজেনের সাথে বন্ড তৈরি করবে, আর এখানকার একটা ইলেকট্রন হ্যালোজেনের উপর চলে যাবে, চলে গিয়ে আমি হ্যালোজেন ফ্রি রেডিক্যাল পেলাম। এখন নেক্সট স্টেপ হচ্ছে হ্যালোজেন ফ্রি রেডিক্যালটা আমাদের অ্যালকিনের সাথে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে, কোনটার সাথে যুক্ত হবে? আমি CH2C যদি 1 নম্বরে যুক্ত হয়, যদি 1 নম্বরে যুক্ত হয়, 1 নম্বরে যুক্ত হয়েছে এখানে, তাহলে এই যে ফ্রি রেডিক্যাল পাচ্ছি এটা কয় ডিগ্রি? এই কার্বন কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? 2 ডিগ্রি। এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, 3টা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে কয় ডিগ্রি? 3 ডিগ্রি। 3 3 ডিগ্রি। আচ্ছা, যদি 2 নম্বরের সাথে যুক্ত হতো সেক্ষেত্রে আমি যদি এভাবে লিখতাম CBr, এখান থেকে CH2 ফ্রি রেডিক্যাল, ঠিক আছে? কয় ডিগ্রি এটা? 1 ডিগ্রি ম্যাডাম। 1 ডিগ্রি। কোনটা বেশি স্টেবল? 3 3 ডিগ্রি। তাহলে কোনটা বেশি পরিমাণে তৈরি হবে? 3 ডিগ্রি ম্যাডাম। এটা 80% তৈরি হবে। দেন এই ফ্রি রেডিক্যাল কি করবে, আবার হাইড্রোজেন ব্রোমাইড থেকে একটা ইলেকট্রন, হাইড্রোজেন ব্রোমাইডের এই বন্ড থেকে একটা ইলেকট্রন নিয়ে হাইড্রোজেনকে যুক্ত করবে, আবার ব্রোমাইড ফ্রি রেডিক্যাল তৈরি হবে, ঠিক আছে? তো তার মানে কি হচ্ছে, আমাদের এই মেকানিজমে যদি ব্রোমিন ফ্রি রেডিক্যালটা এসে 1 নাম্বার যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে যুক্ত হয়, তাহলে আমি হায়ার ডিগ্রি ফ্রি রেডিক্যাল পাচ্ছি, যেটা বেশি স্টেবল ফ্রি রেডিক্যাল পাচ্ছি। আর যেখানে কম হাইড্রোজেন আছে সেখানে যুক্ত হলে আমি কি করছি, লেস স্টেবল ফ্রি রেডিক্যাল পাচ্ছি। যার কারণে কি হচ্ছে, বেশি স্টেবলটা আমাদের বেশি পরিমাণে তৈরি হয়, যার কারণে ওটাই আমাদের মেজর প্রোডাক্ট হচ্ছে, অর্থাৎ অ্যান্টি মার্কোনিকভ প্রোডাক্টটাই আমাদের মেজর প্রোডাক্ট হচ্ছে। বুঝা গেছে? জি মিস। আচ্ছা, এটা E1 E2 রিঅ্যাকশনের মধ্যে পার্থক্য এগুলো পড়িয়েছিলাম, এগুলো তো দিয়েছি।
ওকে। এই পর্যন্ত আমাদের আজকে পড়া, মানে আমাদের শেষ আজকে থেকে, ঠিক আছে? তোমাদের হচ্ছে অ্যামিন লেকচারটা বেশি বড় মনে হয়েছে, তাই না? অ্যামিনে আমি তোমাদের কিছু রিয়েকশন কমিয়ে দিব, ঠিক আছে? আমি পরে পরবর্তী যে গ্রুপ ব্যাচে পড়াবো তাদেরকে আমি কম কিছু রিয়েকশন কমিয়ে পড়াবো, সেই রেকর্ডিংটা তোমাদেরকে দিব, তোমরা সেই হিসাবে অ্যামিনটা পড়ে নিও, ঠিক আছে? ওকে জি ম্যাম। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, আমার এরপর আরেকটা ক্লাস আছে।